পঞ্চম পর্ব সিভিল টেকনোলজির থিওরি অফ স্ট্রাকচার বিষয়ের লেকচার সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রকৌশলী আমির আদনান। আজকে আমরা ডিফ্লেকশন অফ বিম চ্যাপ্টার 4 এর আজকে যে লেকচার সেটা হচ্ছে আমাদের এই ডিফ্লেকশন অফ বিমের উপর পঞ্চম লেকচার। আজকে আমরা সিম্পলি সাপোর্টেড বিমের ডিফ্লেকশন এবং স্লোপ কিভাবে নির্ণয় করতে হয় সেটার একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। আজকে যে প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিম আর যার বিমের স্পান দৈর্ঘ্য আছে 3 মিটার। 3 মিটার স্পান দৈর্ঘ্য দেওয়া আছে, সাধারণভাবে প্রতি মিটারে 3 কিলোনিউটন লোড সমভাবে বিস্তৃত আছে। মানে পুরা বিমের উপরে 3 কিলোনিউটন করে প্রতি মিটার দৈর্ঘ্যে সমভাবে বিস্তৃত লোড আছে। আর মডুলাস অফ ইলাস্টিসিটির মান 200 কিলোনিউটন পার বর্গ মিলিমিটার এবং মোমেন্ট অফ ইনার্শিয়ার মান 400 × 10⁶ মিলিমিটার টু দ্য পাওয়ার 4 হয়। সর্বোচ্চ রিফ্লেকশন কত হবে সেটা আমরা নির্ণয় করব। তার মানে একটা সিম্পলি সাপোর্টেড বিমের উপর যদি সম্পূর্ণ বিমের উপর যদি সমভাবে বিস্তৃত লোড থাকে তাহলে তার সর্বোচ্চ রিফ্লেকশন কোথায় হয় এবং কত হয় সেটাই আমরা আজকের প্রবলেমে আলোচনা করার চেষ্টা করব। আমাকে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে সেটা হচ্ছে স্মল ডব্লিউ বা ওমেগা আমরা বলে থাকি 3 কিলোনিউটন পার মিটার, স্পান দৈর্ঘ্য L 3 মিটার, ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি ভ্যালু দেওয়া আছে 200 কিলোনিউটন পার মিলিমিটার স্কয়ার, মোমেন্ট অফ ইনার্শিয়া I সেটার মানটাও সরাসরি এখানে দেওয়া আছে 400 × 10⁶ মিলিমিটার টু দ্য পাওয়ার 4। তাহলে এখানের ক্ষেত্রে আমরা যদি সর্বোচ্চ ডিফ্লেকশন নির্ণয় করতে হয় এক্ষেত্রে আমরা আগেই আলোচনা করছিলাম যে সিম্পলি সাপোর্টেড বিমের উপর যদি সিমেট্রিক্যালি লোডেড থাকে তাহলে সেটার যে ইলাস্টিক কার্ভ হয়, ইলাস্টিক কার্ভ থেকে আমরা যে ডিফ্লেকশনটা পাই সর্বোচ্চ ডিফ্লেকশন হয় কি বিমের মধ্যবিন্দুতে। আমরা যেখানে মধ্যবিন্দু আছে সেই মধ্যবিন্দুতে হয় আমাদের, এটা অবশ্যই সর্বোচ্চ ডিফ্লেকশনটা হবে মিড পয়েন্টে। সেটা আমরা আগের লেকচারগুলোতেও আলোচনা করছি। তাহলে সিম্পলি সাপোর্টেড বিমের যদি সিমেট্রিক্যালি লোডেড থাকে তাহলে সিমেট্রিক্যালি লোডেড বিমের ক্ষেত্রে সর্বোচ্চ ডিফ্লেকশন হবে মধ্যবিন্দু। তাহলে আমাদেরকে যেহেতু সর্বোচ্চ ডিফ্লেকশন বের করতে বলছে অবশ্যই এখানকার মধ্যবিন্দু ডিফ্লেকশনটা আমরা নির্ণয় করব। এবং এই ক্ষেত্রে আমরা আগে বলছিলাম যে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা যেটা করি সর্বোচ্চ ডিফ্লেকশন বের করার জন্য আমরা স্পর্শক অঙ্কন করি, যেখানে সর্বোচ্চ ডিফ্লেকশন সেখানে যেটা আমাদের নিউট্রাল অ্যাক্সিসের প্যারালালা থাকে সেখান থেকে আমরা স্পর্শক থেকে ইলাস্টিক কার্ভ পর্যন্ত উচ্চতা সাপোর্ট বিন্দুতে যে কোনো সাপোর্ট বিন্দু, এখানে যে কোনো সাপোর্ট বিন্দুতে যেই ইলাস্টিক কার্ভ থেকে স্পর্শক থেকে ইলাস্টিক কার্ভ পর্যন্ত উচ্চতা উলম্ব সরণ সেটা আমরা সমান বলি কি সেটা সর্বোচ্চ উলম্ব সরণটা হবে সর্বোচ্চ ডিফ্লেকশনের সমান। সেটা আমরা আগের ক্লাসগুলোতেও আলোচনা করে আসছি। এই ধরনের সিমেট্রিক্যালি লোডেড সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে আমরা স্পর্শক অঙ্কন করব যেখানে সর্বোচ্চ ডিফ্লেকশন হয় সেই বিন্দুতে মধ্যবিন্দুতে, আর উলম্ব সর্বোচ্চ ডিফ্লেকশন পরিমাপ করার জন্য উলম্ব সরণ পরিমাপ করব সাপোর্ট বিন্দুতে। সেটাই সমান আমরা বলবো সর্বোচ্চ ডিফ্লেকশন। তার মানে সর্বোচ্চ যে উলম্ব সরণ সাপোর্ট বিন্দুর উলম্ব সরণ হবে সর্বোচ্চ মধ্যবিন্দুতে যে ডিফ্লেকশন সেটা সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলছি কি আমাদের স্পর্শক বিন্দু হচ্ছে মধ্যবিন্দুতে বি, যেখানে সর্বোচ্চ ডিফ্লেকশন হবে সেই বিন্দু, আর উলম্ব সরণ পরিমাপ বিন্দু হচ্ছে এ বিন্দু। ডিফ্লেকশনের জন্য যে দ্বিতীয় উপপাদ্য, মোমেন্টের যে দ্বিতীয় উপপাদ্য সেই উপপাদ্য অনুযায়ী জানি কি আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রফল দুইটা বিন্দুর মাঝখানে মোমেন্ট হবে, মোমেন্টকে যদি আমরা ইআই দিয়ে মডুলাস অফ রিজিডিটি দিয়ে ভাগ করি তাহলে আমরা উলম্ব সরণটা পাবো। তাহলে এখানে উলম্ব সরণ সমান আমরা মধ্যবিন্দুর সর্বোচ্চ ডিফ্লেকশনে সেটা বলবো। তাহলে অ্যাকচুয়ালি আমাদেরকে কি করতে হচ্ছে, আমরা বলছি কি স্পর্শক বিন্দু হচ্ছে বি আর উলম্ব সরণ পরিমাপ বিন্দু হচ্ছে এ। তাহলে এই যে এ থেকে বি এর মাঝখানে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থাকবে ততটুকু আমাদেরকে কাউন্ট করতে হবে। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি আমরা আঁকি, আমরা জানি কি সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হয় এই ধরনের প্যারাবোলিক কার্ভ এবং সর্বোচ্চ যে বেন্ডিং মোমেন্ট সেটা হয় কত মধ্যবিন্দুতে। আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চ্যাপ্টারে আলোচনা করছিলাম। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমরা আঁকলাম এখানে, যেটা একটা প্যারাবোলিক কার্ভ হবে, যেহেতু সমভাবে বিস্তৃত লোড আছে, সমভাবে বিস্তৃত লোড থাকলে আমাদের এটা হয় প্যারাবোলিক কার্ভ। সেটা আমরা আগে থেকে জানি প্যারাবোলিক কার্ভ হবে। আর আমাদের যে মধ্যবিন্দুতে সর্বোচ্চ ডিফ্লেকশনটা হবে সেই সর্বোচ্চ ডিফ্লেকশনের পরিমাণ আমরা জানি কি
ওমেগা এল স্কয়ার বাই 8 সমভাবে বিস্তৃত লোড যদি থাকে একটা সিম্পলি সাপোর্টেড বিমের, সেটা সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট মধ্যবিন্দুতে, এবং সেটার পরিমাণ হচ্ছে ওমেগা বা স্মল ডব্লিউ এল স্কয়ার বাই 8। এটা হচ্ছে সমভাবে বিস্তৃত লোডের পরিমাণ, কেজি পার মিটার বা কিলো নিউটন পার মিটার, একক দৈর্ঘ্যের উপর কি পরিমাণ লোড পড়তেছে সেটা। আর এল হচ্ছে সেই একক দৈর্ঘ্যটা, আর যে যতটুকু আমরা স্পান দৈর্ঘ্য থাকবে সেটা। আর 8 হচ্ছে আমাদের ইকুয়েশন। এখান থেকে আমরা ওমেগাকে আমাকে দেওয়া আছে 3 কিলো নিউটন পার মিটার, তার মানে ওমেগা বাই স্মল ডব্লিউ হচ্ছে 3। এল হচ্ছে কত, আমাদের স্পান দৈর্ঘ্য যেটা দেওয়া আছে, স্পান দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার। তাহলে এখানে যেহেতু কিলো নিউটন পার মিটার, অবশ্যই এল এর মানও মিটারে বসাতে হবে। তাহলে আমরা এখানে এল এর মান এল স্কয়ার সমান 3 স্কয়ার পাইলাম, ডিভাইডেড বাই 8, ওমেগা এল স্কয়ার বাই 8 মধ্যবিন্দুতে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 3.3755 কিলো নিউটন মিটার। এটা হবে আমাদের মধ্যবিন্দুতে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের পরিমাণ। তাহলে আমরা বলছি কি, আমাদের বেন্ডিং মোমেন্ট সর্বোচ্চ ডিফ্লেকশন অঙ্কন করতে হলে কতটুকু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ক্ষেত্রফল নিতে হবে। বি পয়েন্ট হচ্ছে স্পর্শক বিন্দু, আর এ পয়েন্ট হচ্ছে উলম্ব সরণ বিন্দু। এই যে বি থেকে এ এর মাঝখানে যতটুকু ক্ষেত্রফল থাকবে, এই অংশটাই আমাদেরকে কাউন্ট করতে হবে। অ্যাকচুয়ালি এই পাশের আর এই পাশেরটা কিন্তু সেম। আমরা যদি এটাকে উলম্ব সরণের দিকেও বলতাম, তাহলেও এটা কিন্তু সেম হইতো, তার যে কোনো এক পাশেরটাই আমরা নির্ণয় করলে হবে। তাহলে মধ্যবিন্দু থেকে সাপোর্ট বিন্দু পর্যন্ত যতটুকু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামটার ক্ষেত্রফল আমাকে নিতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা নিতে হয়, আমাকে কি করতে হবে, আমাদেরকে দেখতে হবে এই যে অংশ, যে প্যারাবোলিক কার্ভ, সেটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি। আমরা একটা চার্টের কথা আগে এই ক্লাসে গুলাতে আলোচনা করছিলাম। যদি প্যারাবোলিক কার্ভ থাকে তখন আমাদের ক্ষেত্রফল কিরকম হয়। এই ক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের অ্যাকচুয়ালি এই প্রবলেমের ক্ষেত্রে যেটা পাইছি সেটা কিন্তু এইখানের চিত্রগুলোর সাথে মিল নেই। আমরা যদি একটু পাশে আঁকি, এটা হচ্ছে এই ধরনের মধ্যবিন্দু থেকে, সরি একটু প্রবলেম হচ্ছে। তাহলে আমরা যদি দেখি, আমাদের অ্যাকচুয়ালি ডায়াগ্রামটা হচ্ছে এরকম। প্যারাবোলিক কার্ভ ঠিক আছে, কিন্তু এইভাবে না। এইটা হচ্ছে আমাদের প্যারাবোলিক কার্ভের ইকুয়েশন। আমরা যদি প্যারাবোলিক কার্ভ হয় তখন আমরা বলছিলাম এই ধরনের, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি এই চিত্রটার দিকে খেয়াল করি, আমরা আমাদের যে ক্ষেত্রটা পাইছি সেটা কিন্তু উপরের যে অংশটা সেটার সাথে কিন্তু মিল আছে। এই ধরনের উল্টা দিকে হচ্ছে আর কি। আমাদেরটা হচ্ছে এই উপরের অংশটার মতো ক্ষেত্র, কিন্তু এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা আমরা গত ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে করছিলাম। এই ইকুয়েশনটা আমরা ইউজ করছিলাম। এই ধরনের যদি ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সমভাবে বিস্তৃত রোধ থাকে, তখন এই ধরনের একটা কার্ভ পাইছিলাম, এই কার্ভের মতো। কিন্তু এখন যে প্রবলেমটা, সেই প্রবলেমে কিন্তু কার্ভটা কিন্তু সেইভাবে নাই। কার্ভটা আছে প্যারাবোলিক কার্ভ, কিন্তু এইভাবে আছে। তাহলে এই অংশটার ক্ষেত্রফল আমাকে জানতে হবে। দেন আমরা যদি এই চিত্রের দিকে খেয়াল করি, এইখানে এই অংশটাকে যদি আমরা একটা রেক্ট্যাঙ্গেল কাউন্ট করি, এই যে কালার করা অংশটা আগের ক্লাসে আমরা যেটা বলছিলাম সেটার ক্ষেত্রফল ছিল 1/3 অফ BH। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, এই পুরো অংশটার ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি কি B ইন্টু H। তাহলে এখানের যে অংশটা, এই অংশটা যদি 1/3 হয়, তাহলে অবশ্যই এটা হবে 2/3। প্যারাবোলিক কার্ভের ক্ষেত্রে এখানে এই অংশটা যদি 1/3 BH হয়, তাহলে এই অংশটা হবে 2/3 অফ BH। এখান থেকে আমরা আমাদের যে প্রবলেম, সে প্রবলেমে ফেরত যদি যায়, তাহলে আমরা দেখতে পারবো কি, আমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমের ক্ষেত্রে আমরা ফিরে আসছি। এখানে আমরা আমাদেরকে এখন বি কতটুকু কাউন্ট করতে হচ্ছে সেটা আমরা যদি ভ্যালুগুলা বসাই, একটু দেখি। আমাদের এখানে দেয়া আছে কিন্তু এই যে অংশটার ক্ষেত্রফল। তাহলে আমরা বলছিলাম এই ধরনের ক্ষেত্রে কি হয়, আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয় 2/3 অফ বি ইন্টু এইচ। তাহলে বি হচ্ছে এটা, এইচ হচ্ছে উচ্চতা। তাহলে বি কতটুকু, আমরা বলছি মধ্যবিন্দুতে সর্বোচ্চ ডিফ্লেকশন, আর স্পর্শক অঙ্কন বিন্দু বি, আর উলম্ব সরণ বিন্দু হচ্ছে এ। তাহলে এই মধ্যবিন্দু থেকে সাপোর্ট পয়েন্ট পর্যন্ত দূরত্ব হবে 3/2, তার মানে 1.5 মিটার। এখানে যে বি সেটা হবে 1.5 মিটার। তাহলে বি আর এইচ হচ্ছে আমরা ওমেগা এল স্কয়ার বাই 8 করে সেটা বের করছি। তাহলে 2/3 এই অংশটার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার সময় হবে 2/3 ইন্টু 1.5 হচ্ছে ভূমি, আর উচ্চতা হচ্ছে 3.375।
কিলোনিউটন পার মিটার স্কয়ার। এটা কিলোনিউটন মিটার, এটা হচ্ছে মিটারে। তাহলে আমাদের যে একক আসবে কিলোনিউটন পার মিটার স্কয়ারে। তাহলে এখান থেকে আমাদেরকে অ্যাকচুয়ালি ই এর ভ্যালুগুলা দেয়া ছিল 200 কিলোনিউটন পার মিলিমিটার স্কয়ার। I এর ভ্যালু দেয়া আছে 400 × 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। তাহলে মিলিমিটারে দেয়া আছে। যেহেতু মিলিমিটার দেয়া আছে আমরা মিটার স্কয়ারকে মিলিমিটার স্কয়ারে নিয়ে আসছি। তাহলে মিটার স্কয়ারকে মিলিমিটার স্কয়ারে আনতে হলে 1 মিটার সমান হচ্ছে 1000। তাহলে যেহেতু মিটার স্কয়ার তাহলে 1000 স্কয়ার করতে হবে মিলিমিটার স্কয়ার আসতে হলে। এখান থেকে আমরা ভ্যালু পাইলাম তাহলে কি 3375000 কিলোনিউটন মিলিমিটার স্কয়ার। আমাদের যেই অংশ B বিন্দু হচ্ছে স্পর্শক বিন্দু, A হচ্ছে উলম্ব সরণ পরিমাপ বিন্দু। এইটার মাঝখানে যতটুকু ক্ষেত্রফল আছে তার ক্ষেত্রফল বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের। এখন হচ্ছে নেক্সট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি আমাদের এটার ভরকেন্দ্র দূরত্ব লাগবে, x বারটা লাগবে। যে যতটুকু ক্ষেত্রফল আমরা কাউন্ট করছি তার। তাহলে আমরা কাউন্ট করছি মধ্যবিন্দু থেকে আমাদের এই পর্যন্ত। তাহলে এখানে A হচ্ছে আমাদের উলম্ব সরণ পরিমাপ বিন্দু। তাহলে x বারটা পরিমাপ করতে হবে কিন্তু A থেকে। তাহলে এখান থেকে এইদিকে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যতটুকু আছে তার ক্ষেত্রফল কত আমাকে ভরকেন্দ্র কোথায় সেটা বের করতে হবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যতটুকু থাকবে এই ধরনের প্যারাবোলিক কার্ভ যদি হয় তাহলে এটার ভরকেন্দ্র হচ্ছে এই পাশ থেকে গেলে হচ্ছে আমাদের যে ভরকেন্দ্র অবস্থান সেটা হচ্ছে 5/8 বি। আমাদেরকে এটা মনে রাখতে হবে 5/8 বি। তাহলে এই পাশ থেকে যদি আসতাম তাহলে হতো কি 3/8 বি। আমাদেরকে যেহেতু এই ক্ষেত্রটা বি হচ্ছে উলম্ব সরণ বিন্দু, তাহলে আমাকে এই পাশ থেকে যেতে হচ্ছে। তাহলে এই পাশ থেকে গেলে 5/8 ইন্টু বি। বি কত? মধ্যবিন্দু থেকে সাপোর্ট বিন্দু পর্যন্ত দূরত্ব, যেটা আমরা আগে বলছি 1.5 মিটার। তাহলে 5/8 1.5 এটা হচ্ছে উলম্ব সরণ বিন্দু এ বিন্দু থেকে এটার ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব আমরা এভাবে বের করতে হবে আমাদেরকে। এটা মনে রাখতে হবে। এই পাশ থেকে যদি প্যারাবোলিক কার্ভ হয়, এই ধরনের ক্ষেত্র হয়, তাহলে এই দিক থেকেও 5/8 আর লম্ব যেদিকে আছে সে পাশ থেকে আসলে 3/8 বি হবে। 3/8 বি। এক্ষেত্রে আমাদের 5/8 বি হবে, যেহেতু আমরা উলম্ব সরণ পরিমাপ বিন্দু হচ্ছে এ। আমরা এখানে ভ্যালুগুলো বসালাম। এরপর আমাদের এখানে AB এর ভ্যালু পাইলাম 3375000। এরপরে x বারটা আমরা পাইলাম হচ্ছে কি কত 937.50 মিলিমিটার। 937.50 মিলিমিটার। E এর ভ্যালু দেওয়া আছে 200 কিলোনিউটন পার মিলিমিটার স্কয়ার। I দেওয়া আছে 400 × 10⁶। এই ভ্যালুগুলো আমরা পুট করলাম। পুট করে আমরা যে ডিফ্লেকশনটা পরিমাপ করব সেই ডিফ্লেকশনটা হচ্ছে কি 0.0395 মিলিমিটার। অবশ্যই এটা যেহেতু পজিটিভ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটাও কি হবে আমাদের ডিফ্লেকশনও হবে পজিটিভ। এটা হচ্ছে কি আমাদের যদি সমবায় বিস্তৃত লোড থাকে কোনো একটা সিম্পলি সাপোর্টেড বিমের পুরা বিমের উপরে, তখন সর্বোচ্চ ডিফ্লেকশন পরিমাপ করার পদ্ধতি। এখান থেকে আমরা আরো যদি আমাদেরকে দেয়া থাকতো আমরা কি করতাম, এখানে যদি স্লোপ বের করতে বলতো যে কোনো সাপোর্টে, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু সেম ভাবে এখানে স্পর্শক অঙ্কন করতাম, অথবা এখানে স্পর্শক যে কোনো দিকে স্লোপ, এখানে যদি সি হতো আমরা টিটা এ অথবা টিটা সি বের করতে হলে আমরা সেম এখানে স্পর্শক একটা অঙ্কন করতাম বি পয়েন্টে আর একটা হচ্ছে সি পয়েন্টে। এভাবে আমরা এখানে টিটা সি অথবা টিটা এ মাইনাস টিটা বি করতাম। সেম হতো আর কি, আমরা টিটা এ মাইনাস টিটা বি করতাম। সেভাবে আমরা এখানে বিটা হবে 0, টিটা বি যেহেতু ডিফ্লেকশন যেখানে সর্বোচ্চ সেখানে স্পর্শক অঙ্কন করব একটা, সেটার স্লোপ হবে 0 যেহেতু হরিজন্টাল লাইন। তো সেক্ষেত্রে আমাদের এই এক্স বারটা তো লাগবে না আর কি, তখন আমরা বের করতাম অ্যাকচুয়ালি হচ্ছে এ বি আর ইআই। এটা একটু সহজভাবে আমি একটু এই প্রবলেমে যদিও ছিল না, তারপর একটু দেখালাম। তাহলে বিটা হবে কি আমরা, অথবা সি হইতে পারে, তাহলে বি থেকে সি এর মাঝখানের ক্ষেত্রফল। তাহলে বি থেকে সি এর মাঝখানের ক্ষেত্রফল হচ্ছে দিকে এখানে যেটা আমরা বের করছি সেটাই, অথবা এ থেকে বি এর ক্ষেত্রফল। সেম আমাদেরকে এখানে জাস্ট ভ্যালুটা বসাইলেই হয়ে যেত আর কি। সে যদি আমাদেরকে
স্লোপ বের করতে বলে আমরা সেভাবে করতে পারি। সেম প্রসেস ইআই তো আমাদেরকে দেয়া আছে জাস্ট এ বি অথবা এসি আমরা বলতে পারতাম, দুইটাই সেম। এদিকে সি থেকে বি অথবা সরি বি সি আর কি। আমরা বি পয়েন্টে এখানে স্পর্শক অঙ্কন করব একটা সবসময়, যেটার স্লোপ হবে 0, আর অন্যটা সাপোর্ট পয়েন্টে আমরা অঙ্কন করব, যেটা যদি এ সাপোর্ট আর এ সাপোর্ট দুটার ক্ষেত্রে আমরা বলছি সেম হবে। সেক্ষেত্রে এখানে এ হইলে এ বি লিখতাম, আর যেহেতু সি সি বি লিখব, যেটার ক্ষেত্রে দুই পাশে কিন্তু ক্ষেত্রফলও সেম হবে। সেভাবে আমরা সাপোর্টের পয়েন্টগুলার স্লোপও বের করতে পারবো। তো এই ছিল আজকে আমার খুব ছোট একটা সমস্যা নিয়ে আলোচনা। এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী লেকচার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও পরবর্তী লেকচারগুলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।